আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি গুগলে গিয়ে ডক্টর মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপলোড করে আপনাদেরকে দিতে পেরেছি। আর আপনাদেরকে কিছু তথ্য আপলোড করে দিয়ে আমি নিজেকে নিজে ধন্য মনে করি। জি দর্শক শ্রোতা, এই মুহূর্তে আলোচনা করব শিশুদের শ্বাসকষ্ট। কেন শিশুদের শ্বাসকষ্ট হয়, কী কারণে হয়, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী, এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি আবার অন্য একজনকে শেয়ার করে দিলে সে একটু উপকৃত হবে। আর অবশ্যই ভিডিওটা আপনার ভালো লাগলে আপনি আপনার টাইমলাইনে রেখে দেবেন। যে সমস্ত মিডিয়া আপনি ইউজ করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলোর টাইমলাইনে আপনি রেখে দিবেন। পরবর্তীতে অনায়াসে আপনি দেখতে পারবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব শিশুর শ্বাসকষ্ট নিয়ে। শিশু, আমরা একটা বলে থাকি, দি বয়েজ টুডে ইজ দ্য ফাদার অফ টুমোরো। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং শিশুর যত্ন নিতে হবে। এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে শিশু জন্মগ্রহণ করছে বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন হসপিটালে, এখানে জন্মগ্রহণ করছে। আর জন্মের পরপরই শিশুকে এনআইসিইউতে নেওয়া হচ্ছে। কেন শিশুকে এনআইসিইউতে নেওয়া হচ্ছে? তার কতগুলো কারণ হলো। দেখা যাচ্ছে যে হঠাৎ করে দেখা যাচ্ছে শরীর নীল হয়ে গেছে। ওই মায়ের সাথে যে তার একটা কানেকশন ছিল, ওই প্লাসেন্টা, গর্ভফুল কেটে দেওয়া হলো। সেখান থেকে মায়ের থেকে ওই বাচ্চার শরীরে কিছু ইনফেক্টেড ঢুকে গেল। এটাও একটা কারণ হতে পারে এনআইসিইউতে নেওয়ার। আরও একটা কারণ হতে পারে যে বাচ্চা সে পরিপক্কভাবে জন্মগ্রহণ করেনি, সে কিছু ত্রুটি নিয়েই জন্মগ্রহণ করছে। অনেক রকমের ত্রুটি থাকতে পারে, তার ভিতরে কার্ডিয়াক ত্রুটি, লাঞ্চের ত্রুটি, এই লাঞ্চের উপরে একটা আছে, আবরণ আছে, যেটাকে আমরা ডায়াফ্রাম বলি। এই ডায়াফ্রামের ত্রুটি, এই ত্রুটির পরিপ্রেক্ষিতে শিশুটি জন্মগ্রহণ করছে। তো তাকে তো এনআইসিইউতে নিতেই হবে। কারণ আমাদের দেশে কিন্তু পেডিয়াট্রিক স্পেশালিস্টরা কিন্তু এখন অনেক আগের থেকে কিন্তু অনেক উন্নত হয়ে গিয়েছে, যার পরিপ্রেক্ষিতে চিকিৎসাটা কিন্তু ভালো হয়। শিশু মৃত্যুর হার আগের চেয়ে কিন্তু অনেক অংশে কিন্তু কমিয়ে আসছে। তো এনআইসিইউতে নেওয়ার পর ডক্টররা তাকে চিন্তা ভাবনা করে দেখে শোনায়, তারপর আসে তাকে তার ট্রিটমেন্ট দিয়ে থাকেন। ট্রিটমেন্টের পরিপ্রেক্ষিতে সে ভালো হচ্ছে। এখন প্রশ্ন, অনেক গার্ডিয়ান এসে আমাকে বলে যে স্যার, আপনাকে তো আমি আমার সন্তানটাকে সে শিশু থেকে দেখাচ্ছি, ছোটোবেলা থেকে দেখাচ্ছি, ও তো অ্যাজমাটিক সিমটমের রুগী, ও তো শ্বাসকষ্টের রুগী, ও তো হাঁপানির রুগী, এখন আগের থেকে অনেকটা ভালো হয়েছে, এ কি সারা জীবনই চলতে থাকবে? আমি বলতেছি যে না, সারা জীবন চলার দরকার নাই। কারণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি বেশ কিছু রুগী দেখছি। আজ থেকে ধরেন 15-20 বছর আগে এই সিলেটে আমি 15-20 বছর আগে অনেক রুগী দেখেছি। আমার ভিডিওটা যারা দেখবে তারা তারাও জানে যে 15-16 বছর আগে আমি কত পরিমাণ শিশু রুগী দেখেছি, কি পরিমাণে অ্যাজমাটিক সিমটমের রুগী দেখেছি। এই রুগীগুলা এখন, তখন ছিল সে শিশু, এখন তাকে বিবাহ দিয়ে দিয়েছে, ওই তার বাচ্চাও হয়েছে, আলহামদুলিল্লাহ সে ভালো আছে। আর পরবর্তীতে দ্বিতীয়বার আমার কাছে আর আসতে হয় নাই। আমি তাকে সঠিক রোগটা শনাক্ত করেছি, সঠিক রোগটা শনাক্ত করে তাকে সঠিক রোগের চিকিৎসা দিচ্ছি, তাকে বেশ কিছু নির্দেশনা দিচ্ছি, ওই নির্দেশনাটা সে মেনে চলেছে। নির্দেশনাটা মেনে চলার পরিপ্রেক্ষিতে সে সম্পূর্ণরূপে ভালো আছে। তবে এই ভালোটা যে সারা জীবন থাকবে এরকমের গ্যারান্টি আমি কেন, কোনো ডক্টরই দিতে পারবে না। যে কোনো সময় আবার টার্ন নিতে পারে।
একটা সময় আছে যে ওই ইয়ং বয়সে নীরব থাকে, আবার দেখা যায় যে বয়স বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আবার তার এই সমস্যাটা হয়। এটা হওয়ার পিছনে কতগুলো কারণ। আমাদের যে দুপাশে দুইটা লাঞ্চ আছে, এই লাঞ্চে পর্যাপ্ত পরিমাণে ব্রোঙ্কাই আছে, এই ব্রোঙ্কাইগুলা স্ফীত স্ফীত থাকে, কিন্তু এইটা কন্ট্যাক্ট হয়ে যায়, এটা সংকুচিত হয়ে যায়। সংকুচিত যখন হয়ে যায় তখন শ্বাস নিতে পারে না, হ্যাঁ, অক্সিজেন নিতে পারে না, যার পরিপ্রেক্ষিতে সমস্যা। আর শিশুদের যে এই শ্বাসকষ্ট, শিশু বুক দেবে যায়, হ্যাঁ, ঘন ঘন শ্বাস নেয়। হ্যাঁ, অনেক মায়েরা বলে যে ভালোই তো থাকে, হঠাৎ করে যখন সন্ধ্যা হয় তখন কিন্তু শ্বাসকষ্ট হয়, যখন ভোররাত্র হয় তখন কিন্তু শ্বাসকষ্ট হয়, হ্যাঁ, যখন ওকে একটু পানি দিয়ে গোসল করাই তখন কিন্তু শ্বাসকষ্ট হয়। এরই কতগুলো কারণ আছে। এনভায়রনমেন্ট পরিবর্তনের পরিপ্রেক্ষিতেই এরকমের শিশুদের শ্বাসকষ্ট বেশি হয়। শিশুরা ইমিউনি সিস্টেম দুর্বল, ওর ইমিউনি সিস্টেমটা ভালোভাবে তৈরি হয় না, যার পরিপ্রেক্ষিতে ও শ্বাসকষ্টতে একটু বেশি ভুগে, যার পরিপ্রেক্ষিতে ওকে ওই একটু বেশি পরিচর্যা করতে হবে। বিশেষ করে ওকে, এই যেমন আমি একটা সুতির শার্ট পরেছি, ওকে একটা সুতির শার্ট পরিয়ে দেবেন, হ্যাঁ, ওকে একটা সুতির একটা তোয়ালে পরিয়ে দিবেন, বা গলায় একেবারে শিশু 6 মাস বয়স, ওকে ওই গলায় একটা মাফলার দিয়ে দেবেন। আবার লক্ষ্য রাখবেন মাফলার না, ছোট একটা তোয়ালে দিয়ে দেন। আবার লক্ষ্য রাখবেন যেন শরীরটা না ঘামে যেন ঘামটা শরীরের সাথে মজে না যায়। অর্থাৎ আপনাকে ভালো রকমের পরিচর্যা করতে হবে। আপনি খেতে শস্য রোপণ করলেন, আপনি খেতে ভালো পানি দিলেন, আপনি সার দিলেন, আপনি কম্পোস্ট সার দিলেন, আপনি বিভিন্ন রকমের ঔষধ প্রয়োগ করলেন, দেখা যাবে যে আপনার ওই ক্ষেত থেকে ভালো একটা ফসল এসেছে, ভালো একটা সুষম ফল এসেছে। অনুরূপ আপনার বাচ্চাদেরকেও যদি আপনি ভালোভাবে কেয়ার নেন, নার্সিং করেন, বাচ্চাটাও আপনার কিন্তু ভালো হয়ে যাবে, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। আপনি মা, আপনিই পারেন কিন্তু বাচ্চাটাকে করতে। বাচ্চাটাকে আপনি ব্রেস্ট ফিডিং করেছেন, আপনার বিভিন্ন জানেন যে আপনার ভিতরে অ্যালার্জি আছে, আপনার সিমে অ্যালার্জি আছে, আপনার মাছে অ্যালার্জি আছে, আপনার মাংসে অ্যালার্জি আছে, হ্যাঁ, তো ওই অ্যালার্জিটা আপনি গ্রহণ করেছেন, আপনি বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং করছেন, বাচ্চাও কিন্তু ওই বুকের দুধ খাওয়ার পরিপ্রেক্ষিতে বাচ্চাও কিন্তু ওই শ্বাসকষ্টে কিন্তু আক্রান্ত হয়ে যাবে। তো সুতরাং আপনি নিজেকে কন্ট্রোল করেন অ্যাজমাটিক সিমটম না হওয়ার জন্য, আপনি নিজে ওই অ্যালার্জিক সিমটম না হওয়ার জন্য আপনি নিজে ওই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করেন। আর নগর উন্নয়ন ও অপরিকল্পিত উন্নয়ন, ওয়েদার চেঞ্জ, তারপর আসে এনভায়রনমেন্ট চেঞ্জ, সব কিছু চেঞ্জ, হ্যাঁ, সম্পূর্ণরূপে ওয়েদার চেঞ্জের পরিপ্রেক্ষিতে অনেক সময় এখন কিন্তু বাচ্চারা কিন্তু এগুলো টলারেট করতে পারে না। পেপার পত্রিকা খুললে দেখবেন যে ঢাকাতে এখন সম্পূর্ণরূপে মানুষ বসবাসের অযোগ্য, কারণ এখানের বাতাসে সীসার পরিমাণ এত বেশি, ধুলাবালুর কণার পরিমাণ এত বেশি, এই ধুলাবালুটাই যখন বাচ্চাদের নাকে চলে যায়, লাঞ্চে চলে যায়, তখন কিন্তু বাচ্চারা এটা টলারেট করতে পারে না। বাচ্চারা কেন, বয়স্করাও টলারেট করতে পারে না, বয়স্করাও আমাদের কাছে ছুটে আছে, স্যার কী করব, হ্যাঁ, এর কি করণীয় আছে। এর চিকিৎসা কিছু আমরা দিয়ে থাকি, যেমন কিছু নেবুলাইজার দিয়ে থাকি, কসমোহেলার দিয়ে থাকি, কোজিহেলার দিয়ে থাকি, এবং পেডিয়াট্রিক পেশেন্টে ওই মন্টিলুকাস দিয়ে থাকি, তারপর আসে ওই বাম্বিটোরাল দিয়ে থাকি, লিবোস্যালবিউটামল দিয়ে থাকি, হ্যাঁ, এরকমের আরও মিকুলাইটিক স্পোরেন্টাং, যেমন ব্রোম্যাক্সিথিন হাইড্রোক্লোরাইড দিয়ে থাকি। এগুলো নেওয়ার পরিপ্রেক্ষিতে বাচ্চা অনেক সুস্থ থাকে, মাও তখন, বাচ্চা সুস্থ থাকলে মাও তখন ভালো থাকে। কিন্তু ওই মায়েদেরকেই বলবো বাচ্চাদেরকে আরও স্পেশালভাবে একটু যত্ন নিন। আপনি রান্নাবান্না করছেন, ওই রান্নাবান্নার ওই গ্যাসটা যেন বাচ্চাদের নাকে ঢুকতে না পারে। আপনি কয়েলকে না বলুন, মশার কয়েলকে না বলুন, আপনি বাচ্চাটাকে মশারির ভিতরে রাখেন, মশারিটা নিরাপদ। কোনো রকমের অল কাইন্ডস অফ স্মোক পলিউটেড দ্য এয়ার, অ্যান্ড পলিউটেড এয়ার ইজ harmful for human, and it's make asthmatic symptom, হ্যাঁ, এ কারণে আপনি পরিবেশটাকে ভালো রাখবেন এবং
যাতে বাচ্চা ধুলাবালু না পায় এবং ভালো একটা বাতাস পায়, এজন্য আপনি খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চা সম্পূর্ণ ভালো থাকবে। থ্যাংক ইউ অল।